ম্যাম তিন সেকশন মিলে 430 এর মতো। 430 এখন 9:30 বাজে, তখন ধরো 100 রিভিশন পাবে ছিল। তো এমনিতে ক্লাসে কেমন পাচ্ছিলেন তাকে? আমি তো 50 মানে একটা সেকশনের স্টুডেন্ট পাওয়া যায় নাকি? সেকশন নাই? জি না, ওই রকমই। তাহলে এরা কিভাবে পরীক্ষা দিবে? এরা কিভাবে ক্লাসের দিয়ে তখন আবার দিয়ে ঝামেলা করবেন? মানে এরা তো অনেকটা সাফার হবে। তোমাদের ক্লাসে জারিন ছিল, জারিন না? তারপর খালিদ, তোমাদের তিনটা সেকশন হবে। আচ্ছা, তো আমরা কি ক্লাস শুরু করবো নাকি আরো কিছুক্ষণ ওয়েট করবো? শুরু করেন। শুরু করেন। আচ্ছা, ক্লাসে কথা না বলে অ্যাটেন্ড না থাকলে আমি কিন্তু ক্লাস নেবো না, কারণ হচ্ছে এভাবে তো ক্লাস হয় না। তোমরা যদি সবাই এরকম ভিডিও অফ করে মানে মিউট করে থাকো, তাহলে তো ক্লাস হবে না। ইন্টারেক্টিভ ক্লাস না হলে প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা কি করবা? কথা বলো। হ্যাঁ ম্যাম। ম্যাম ক্লাস শুরু করেন। তো তোমাদের সাথে তাহলে কিন্তু আগে কথা বলি। তোমাদের তাই না? হ্যাঁ ম্যাম ক্লাস নিচ্ছে। কতগুলো ক্লাস নিচ্ছে বাকি অবস্থা? মনে হয় যে ক্লাসগুলো শেষ করার কথা ছিল, মনে হয় যে 2-3 নাম্বার ম্যাম স্যার স্টাডি 1 2 3 শেষ হয়েছে। একদিন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমাকে বলছে যে ভালো আছে। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো না? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। ক্লিয়ার? ম্যাম একটু কথা খুব কম শোনা যাচ্ছে ম্যাডাম। কম শোনা যাচ্ছে? এবার কথা খুব ম্যাম আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। স্পষ্ট শোনা যাচ্ছে না? এখন স্পষ্ট শোনা যাচ্ছে? না ম্যাডাম। কি না ম্যাম? আচ্ছা, কথা আমি স্পষ্টই বলতেছি, কিন্তু তোমাদের হয়তো নেটওয়ার্কের জন্য তোমরা কম শুনতে পাচ্ছ। এখন কিছু একটা হতে পারে। সাউন্ডটা বলো যে ভলিউমটা কেমন? ম্যাডাম ভালো শোনা যাচ্ছে না। এখন দেখো তো শোনা যাচ্ছে? জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম ক্লিয়ার। ঠিক আছে, আমার ওয়েবক্যামের যে মাইক্রোফোন আছে ওইটা আসলে খুবই খারাপ, সে কারণে ওয়েবক্যাম অফ করে দিছি। আচ্ছা, তোমাদের শোনাটা কাজ, আর আমাকে দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? কি বলো তোমরা? জি ম্যাম ঠিক আছে। জি ম্যাম।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। আর যেহেতু তোমাদের 3 নাম্বার এক্সপেরিমেন্ট পর্যন্ত শেষ হয়ে গেছে, আমরা এখন 4 নাম্বার এক্সপেরিমেন্ট শুরু করব। 4 নাম্বার এক্সপেরিমেন্টে আছে হচ্ছে তোমার মানে স্টাডি অন দ্য প্রবলেমস অন ডাইহাইব্রিড ক্রস। যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে কমপ্লিট ডমিনেন্স। তো ক্লাস শুরু করার আগে প্রথমে কিছু বেসিক জিনিস সম্পর্কে তোমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। আমি জানি তোমরা এগুলো অলরেডি জেনে গেছো, তারপরও আমরা একটু রিভিউ করে তারপরে যাব, যেহেতু ঈদে বন্ধ গেছে সবকিছু মিলায় অনেকে হয়তো অনেক কিছু ভুলে যেতে পারে, তাই না? কথা বলবা, ক্লাসে অনেক কথা বলতে হবে, কথা না বললে ক্লাস নিতে পারবো না, কারণ এটা প্র্যাকটিক্যাল ক্লাস। এখানে তোমরা না বুঝলে মানে এই ক্লাসগুলো রিপিট করা সম্ভব হবে না, বুঝো না? থিওরি ক্লাস একটা রিপিট করা সম্ভব, কারণ হচ্ছে সেখানে অনেকগুলো স্টুডেন্ট একসাথে নেওয়া যায়। বাট প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যখন ফিজিক্যাল ক্লাস হবে তখন দেখা যাবে সব স্টুডেন্ট একসাথে ক্লাস নেওয়া খুবই ডিফিকাল্ট। ধরো যে গ্রুপ গ্রুপ করে ক্লাস নিতে হবে। সেজন্য তোমরা যারা একটু আসো তারা অন্তত একটু মনোযোগ দাও আর ক্লাসের সাথে থাকো। আমার মনে হয় ক্লাসগুলো তোমরা বুঝতে পারবা। একটু কথা বলবা, যেখানে যা প্রবলেম আমি যা জিজ্ঞাসা করবো সঙ্গে সঙ্গে একটা রিপিট রেসপন্স করার চেষ্টা করবা, ঠিক আছে? ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হলে আমারও ক্লাস নিতে ভালো লাগবে, তোমরাও মজা পাবা। আর খুবই মজার ক্লাস, মানে আমি 3-1 এর প্র্যাকটিক্যাল ক্লাস নিতে খুব পছন্দ করি। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট টার্মস আজকে মানে ক্লাসের শুরুতে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে মনোহাইব্রিড কি, ডাইহাইব্রিড কি, টেস্ট ক্রস কি, এগুলো বেশিরভাগগুলো তোমরা জানো, জানো না? যে কোনো একজন বলো তো মনোহাইব্রিডটা কি। আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই ধরবো, একটু রেডি থাকো, যে যা পারো একটু রেসপন্স করার চেষ্টা করো। মনোহাইব্রিডটা কি বলো? না পারলে আমি বলবো, অবশ্যই বলবো, সেটা আবার রিভিউ করে দেবো, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, ওয়ান পেয়ার ক্যারেক্টারিস্টিক্স বলতে তুমি ওয়ান পেয়ার ক্যারেক্টারিস্টিক্স কি? ওয়ান পেয়ার ক্যারেক্টারিস্টিক্স বলার আগে তুমি বলবে যে যেকোনো একটা জিনকে নিয়ে যদি কাজ করা হয়, যে জিনটাতে দুইটা এলিল থাকবে এবং দুইটা এলিল দুইটা ক্যারেক্টারকে ডিফাইন করে, তাই না? ব্যাপারটা এরকম তো। জি ম্যাম। মানে মনোহাইব্রিড বলতে তোমার একটা জিনের উপরে যে হাইব্রিডাইজেশন সেটা হচ্ছে মনোহাইব্রিড। আর একটা জিন কি হয়, একটা জিন কম্প্রাইজ করে হচ্ছে দুইটা এলিলকে, আর দুইটা এলিল দুইটা ডিফারেন্ট ক্যারেক্টারকে কম্প্রাইজ করে, এটা আমরা জানি। যেমন হচ্ছে যে তোমার যদি যেটা তোমরা মনোহাইব্রিডে করে আসছো টলনেস আর ডুয়ার্ফনেস, টলনেস ডুয়ার্ফনেস একটা জিনেরই দুইটা দুইটা এলিলিক ফর্মের তোমার প্রকাশ, তাই না? তো মনোহাইব্রিডটা বললেই বলবা কম্প্রাইজে যে হাইব্রিডাইজেশন করা হয় সেটা হচ্ছে মনোহাইব্রিড, বা একটা জিনের এগেইনস্টে যে হাইব্রিডাইজেশন হয় সেটা হচ্ছে মনোহাইব্রিড। তাহলে মনোহাইব্রিডের তোমরা জানো যে হচ্ছে F2 রেশিও কত? ম্যাম 3:1। আচ্ছা, F1 রেশিও 1:1। 1:1 না, এটা হচ্ছে 100% সেম অফস্প্রিং, মানে একই ধরনের অফস্প্রিং হয়, মানে কোনো রেশিও আসে না, তাই না? আচ্ছা, তাহলে মনোহাইব্রিডের টেস্ট ক্রস রেশিও কত? মানে এগুলো লিখে রাখো, কারণ এগুলো অঙ্ক করার সময় লাগবে, সেজন্য আমি এগুলো রিমাইন্ড করে দিচ্ছি আর কি। 1:1। আচ্ছা, এখন বলো যে টেস্ট ক্রসটা কি? ম্যাম F1 এর সাথে রিসেসিভ প্যারেন্টস এর যে ক্রস করা হয়। হ্যাঁ, F1 এর সাথে রিসেসিভ ক্রসের ক্রস করা হয়। তার আগে আমরা বলবো যে রিসেসিভ ক্রসের সাথে যে মানে অফস্প্রিংটাকে আসলে টেস্ট করার জন্য ব্যবহার করা হয় সেটাই হচ্ছে টেস্ট ক্রস। যে অফস্প্রিংটা আসলে F1 কিনা সেটাই আমরা টেস্ট করব, সেজন্য এটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। মানে থাকবে, আর যে অফস্প্রিংটাকে আমি টেস্ট করতে চাই যে এটা আমার এই অফস্প্রিংটা আমার F1 কিনা বা হাইব্রিড কিনা, যদি আমি 1:1 রেশিও পাই তাহলে আমি বুঝবো যে এটা হচ্ছে কি, যে হচ্ছে আমার F1 বা টেস্ট ক্রস এর রেশিও যদি 1:1 আসে তাহলে আমি বুঝবো এটা আমার F1, আর যদি না আসে তাহলে আমি বুঝবো এটা F1 না। আই মিন টেস্ট ক্রসটা হচ্ছে F1 কে টেস্ট করার জন্যই ক্রস করা হয় মূলত। বোঝা গেছে?
F1 কে টেস্ট করার জন্যই যে ক্রস করা হয় সেটাই হচ্ছে টেস্ট ক্রস। আর টেস্ট ক্রসে প্যারেন্টটা হবে হবে একটা হবে হচ্ছে রিসেসিভ প্যারেন্ট, আর একটা হচ্ছে F1। আর টেস্ট ক্রসের রেশিও হবে 1:1। ঠিক আছে, এখন বলো ডাইহাইব্রিডটা কি? একটা কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স থাকবে। হ্যাঁ, দুইটা জিনের আলাদা আলাদা এলিলের সাথে যে ক্রস করা হয় সেটা হচ্ছে তোমার ডাইহাইব্রিড। থাকবে দুইটা, আর হচ্ছে এলিল থাকবে 4টা, তাই না? এলিলিক পেয়ার যদি দুইটা হয় এলিল থাকবে 4টা। আচ্ছা, এলিল জানো তো কোনটা কোনটা? আচ্ছা, ওটা আমি তোমাদেরকে একটু দেখাই দিব, সমস্যা নাই। এখন হচ্ছে জিন জিন তো জানোই যে হচ্ছে যে জিন মানে ডিএনএ যে সেগমেন্টটা একটা নির্দিষ্ট জিন, আমাদের যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের একটা কি থাকে, ক্রোমোজোমটা মূলত কি, একটা হচ্ছে লম্বা ডিএনএ। আর এই লম্বা ডিএনএটা কি হয়, এক একটা ছোট ছোট সেগমেন্ট হিসেবে কাজ করে, যে প্রত্যেকটা সেগমেন্টকে এক একটা কি বলা হয়। আর জিন যে অংশে থাকে, ক্রোমোজোমের যে অংশে এক একটা জিন থাকে সেটাকে বলা হচ্ছে লোকাস। লোকাস। আর একটা জিনের দুইটা অল্টারনেটিভ ফর্মকে বলা হয় এলিল। এলিল। একটা জিনের দুইটা অল্টারনেটিভ ফর্মকে বলা হচ্ছে এলিল। আচ্ছা, এরপরে বলো ডমিনেন্ট এলিল কি, মানে ডমিনেন্ট এলিল বা ডমিনেন্ট ক্যারেক্টারটা কি? যে জিনিস বৈশিষ্ট্য প্রকট হিসেবে প্রকাশ পায়। যেটা ম্যাম হেটারোজাইগাস আর হোমোজাইগাস দুটো অবস্থাতেই নিজেরিয়া প্রকাশ করতে পারে। ডমিনেন্ট এলিল বা ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে সেটাই যেটা হচ্ছে তোমার আরেকটা এলিলকে সাপ্রেস করে রাখতে পারে, আরেকটা এলিলের প্রকাশকে সাপ্রেস করে রাখে, সেটাই হচ্ছে ডমিনেন্ট জিন বা ডমিনেন্ট এলিল যাই বলো। আর রিসেসিভটা তার উল্টা, যেটা হচ্ছে ডমিনেন্টের উপস্থিতির কারণে প্রকাশ পায় না, সেটাই হচ্ছে রিসেসিভ। এগুলো মানে ইংরেজি ফর্ম সুন্দর করে, ইংরেজি ডেফিনেশন সুন্দর করে দেওয়া আছে, সেগুলো তো তোমরা জানোই, কিন্তু হচ্ছে বাংলাটা আসলে সুন্দর করে বলা বা ভাইভাতে তোমার যে একদম ইংলিশ হুবহু করে বলতে হবে এরকম না, তুমি কতটুকু বুঝাই বলতে পারো সেটাই হচ্ছে কথা। আর সেই জিনিসটাকে আমি তোমাদের মধ্যে একটু মানে ইয়ে করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমরা অন্তত বাংলাতে সুন্দর করে বলতে পারো। আমরা কিন্তু ভাইভাতে খুব যে একদম ইংরেজি টার্মসটা ইংরেজি দিয়েই বলতে হবে এরকম আশা করি না। আমরা চাই যে স্টুডেন্টরা কতটুকু বোঝে, আর যা বোঝে সেটাই কতটুকু ফিডব্যাক দিতে পারে। ঠিক আছে, এখন বলো, এই যে ল অফ সেগ্রিগেশন আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই দুটো তো ভবেন স্যার খুব সুন্দর করে নিশ্চয়ই পড়াইছে অলরেডি। আমি ল দুটো পড়াবো না, আমি শুধু বলবো যে ল দুটো আসলে কি। তোমরা বলো দেখি, তোমরা কি বুঝছো যে স্যার তো সুন্দর একটা ল লিখে দিছে, তাই না? মানে প্রত্যেকটার জন্য একটা করে থিওরি লিখাই দিছে। কেউ একজন বলো দেখি। কেউ নাই? ম্যাম ল অফ সেগ্রিগেশন হচ্ছে দুটা ক্যারেক্টার কখনোই ব্লেন্ড করবে না, তো গ্যামেট ফর্মেশনের সময় ওরা রাইট। এটা হচ্ছে যে এইভাবে যদি তুমি বলো যে হচ্ছে কি থাকে, মানে ল অফ সেগ্রিগেশন মিশ্রিত হবে না বা পরিবর্তিত হবে না, কিন্তু পাশাপাশি অবস্থান করবে। আর যখন গ্যামেট তৈরি করবে তখন পৃথক হয়ে যাবে। মানে গ্যামেট ফর্মেশনের সময় হচ্ছে একটা এলিল, একটা জিনে যে দুইটা দুইটা অল্টারনেটিভ ফর্ম থাকে, দুইটা এলিল থাকে, এই দুটো এলিল কখনোই একসাথে হয়ে যাবে না। গ্যামেট ফর্মেশনের সময় কখনোই তারা হয়ে যাবে না, তারা কি হবে, একটা একে অপরের থেকে সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে ল অফ সেগ্রিগেশন, যে এলিল দুইটা মানে যতগুলো এলিলই থাকুক না কেন প্রত্যেকে আলাদা হয়ে যাবে, প্রত্যেকে একটা একটা করে আলাদা আলাদা গ্যামেট ফর্মেশন করবে, তারা তাদের সাথে কোনোভাবে ব্লেন্ড হয়ে যাবে না। এটাই হচ্ছে কথা। আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা কি? ল অফ সেগ্রিগেশনটা হচ্ছে একটা জিনকে নিয়ে যদি তুমি কথা বলো, মানে
বলা যাবে আর কি। আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হচ্ছে যে মানে ভিন্ন জিনের ভিন্ন ভিন্ন এলিলের সাথে কন্ট্রাস্টিং, মানে একটা জিনের দুটো এলিল যখন নিজেদের সাথে, মানে আমরা জানি যে সেগ্রিগেশন বলা হচ্ছে যে দুইটা এলিল কখনোই একটা আরেকটার সাথে মিশে যাবে না বা ভ্যানিশ হয়ে যাবে না। আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে বলা হচ্ছে যে ভিন্ন জিনের ভিন্ন ভিন্ন এলিল গুলো পরস্পরের সাথে মানে স্বাধীনভাবে মিলিত হবে। মানে শুধুমাত্র যে ক্যাপিটাল মানে ডমিন্যান্ট এলিল গুলো ডমিন্যান্ট এলিলের সাথে মিশবে এরকম না, ডমিন্যান্ট এলিল গুলো শুধু রেসিসিভ এলিলের সাথে মিশবে এরকম না, প্রত্যেকে কে কার সাথে মিশবে সেটা হচ্ছে মানে সেটার সম্ভাবনাটা সমান থাকবে। এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মানে এলিল গুলো গ্যামেট ফর্মেশনের সময় ইন্ডিপেন্ডেন্টলি একজনের সাথে আরেকজন অ্যাসর্ট করবে। তার সাথে কে অ্যাসর্ট করবে এটার কোনো মানে জিরো সম্ভাবনা নাই, আবার কোনো মানে তোমার সম্ভাবনা ওয়ানও না। এটা হচ্ছে যে সম্ভাবনা সবার জন্য সমান। ঠিক আছে, বলতে পারবা তো নাকি? কি বুঝাইলাম বলো তো? ম্যাম, দুই বা ততোধিক যে ফ্যাক্টর গুলো গ্যামেট সৃষ্টি করবে, আমরা গ্যামেট সৃষ্টি করার সময় সম্পূর্ণ টোটালি স্বাধীন থাকবে, স্বাধীনভাবে এটার গ্যামেটে উপর নির্ভরশীল এবং মুক্তভাবে বিন্যস্ত হবে। হ্যাঁ বিন্যস্ত হবে। এই বিন্যাসটাকেই স্বাধীনভাবে বিন্যাস হওয়াটাকেই বলা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখন আমরা জানি হচ্ছে যে এলিল এরকম যদি একটা ক্রোমোজোম হয় তাহলে হচ্ছে এইটা হচ্ছে একটা লোকাস যেখানে এটা হচ্ছে একটা এলিলের একটা ফর্ম, আর এটা হচ্ছে এলিলের আরেকটা ফর্ম। ঠিক আছে, তো এরকম যদি আরো একটা লোকাস নিয়ে আমরা কাজ করি, যেমন হচ্ছে বি আর হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে বলা হচ্ছে যে এই এলিল দুইটার সাথে কিভাবে মিশবে সেটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন। এটা বলা যাবে না যে শুধু বি এর সাথেই মিশবে, বি এর স্মল বি এর সাথে কোনোভাবেই যাবে না, এরকম বলা যাবে না। হচ্ছে এর সাথে মিলনের ক্ষেত্রে একদম স্বাধীন। আবার এই স্মল এটাও ঠিক একই রকম ভাবে এই দুটার সাথে মিলনের ক্ষেত্রে একদম স্বাধীন। এটাই হচ্ছে আমাদের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক শুরু করি এবার। তোমাদের আর কোথাও কোনো প্রবলেম বোঝার ক্ষেত্রে? প্রবলেম নাই, এভরিথিং ওকে, রাইট? বলো বলো। ঠিক আছে, আমরা 4 নম্বর এক্সপেরিমেন্টের 1 নম্বর অঙ্কটাতে চলে যাই। দেখো অঙ্কটা কেউ একটু পড়ো তো, নোটটা পড়ো জোরে জোরে, সুন্দর করে, অন্যরা যেন শুনতে পায়। কেউ পড়বে না? শুনতে পাচ্ছ আমাকে তো নাকি? ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা আমি পড়ি তাহলে। গিনিপিগ মানে তোমরা জানি আর কি, মানে একটা প্রাণীর নাম বলা আছে। গিনিপিগ রাফ কোট আর ইজ ডমিনেন্ট ওভার স্মুথ কোট। একটা জিন নিয়ে কাজ করছো, একটা জিনের দুইটা এলিল নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে ধরো যে ডুয়ার্ফিজম হতে পারে বা টলনেস, তারপরে হচ্ছে তোমার কালার, মটরশুটির কালার, এগুলো নিয়ে কাজ করছে, তাই না? তো আমরা এখানে গিনিপিগ একটা প্রাণী যার হচ্ছে কোট কালার, কোট টেক্সচার, এই যে কোট, রাফ কোট এবং স্মুথ কোট, এটা দুইটা হচ্ছে একটা জিনের দুইটা অল্টারনেটিভ এলিল, একটা জিনের দুইটা অল্টারনেটিভ এলিল। আর জিনটা হচ্ছে কোট টেক্সচার, টেক্সচার দুটো কি কি, রাফ এবং স্মুথ। আরো একটা জিনের কথা বলা হয়েছে, যেহেতু আমরা ডাইহাইব্রিডের অঙ্ক করতেছি, দুইটা জিন নিয়ে কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আরেকটা হচ্ছে ব্ল্যাক কোট কালার বি এবং মানে কোট কালার, আরেকটা জিন হচ্ছে কোট কালার, যেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কোটের কথা বলা আছে। ব্ল্যাক এবং হোয়াইট হচ্ছে তাদের অল্টারনেটিভ ফর্ম। এখন
আর এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট জিন। অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট জিন কথাটা লেখা থাকতে হবে, অথবা লেখা না থাকলেও তোমাদেরকে ধরে নিতে হবে ইন্ডিপেন্ডেন্ট জিন। যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে তারা কিন্তু ওই যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমরা তো অঙ্ক করতেছি কিসের জন্য? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কে ধরেই। সেজন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট না তোমাদের, মানে অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট না। তো মানে দুইটা জিন কি কি? একটা হচ্ছে রাফ কোড টেক্সচার, একটা হচ্ছে কোড কালার। কোড টেক্সচারের জন্য দুটো অল্টারনেটিভ ফর্ম, ক্যাপিটাল আর স্মল আর। আর কোড কালারের জন্য দুটো অল্টারনেটিভ ফর্ম, ক্যাপিটাল বি স্মল বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি নোট দেওয়া আছে। এখন দেখো লেখা আছে যে এ হোমোজাইগাস রাফ স্মুথ হোয়াইট ওয়ান। প্যারেন্ট দুটো কি কি? একটা হচ্ছে রাফ ব্ল্যাক গিনিপিগ, এই যে রাফ ব্ল্যাক গিনিপিগ। আর একটা হচ্ছে কি স্মুথ হোয়াইট। দেখতে পাচ্ছ? বুঝতে পারতেছো তো নাকি? জি ম্যাম। জি ম্যাম। মানে যত জোরে, আচ্ছা একটা হচ্ছে রাফ ব্ল্যাক আর একটা হচ্ছে স্মুথ হোয়াইট। হোয়াট উইল বি দ্য অ্যাপিয়ারেন্স হয় এদের মধ্যে যদি আমি ক্রস করি তাহলে তাদের F1টা কেমন হবে? এবং একদম মানে ভিজিবলি বলা আছে যে এটা হচ্ছে প্যারেন্ট দুটো কি হোমোজাইগাস। যদি হোমোজাইগাস বলা থাকে রাফ ব্ল্যাক এর জন্য হোমোজাইগাস প্যারেন্ট কেমন হবে, মানে জিনোটাইপটা কেমন হবে তোমরা বুঝতে পারতেছো, আর হচ্ছে স্মুথ হোয়াইটের জন্য কেমন হবে সেটাও বুঝতে পারতেছো। তাহলে বলছে যে অ্যাপিয়ারেন্সটা F1 এর জন্য কেমন হবে এবং F2 তে কেমন হবে। এরপরে আরো কিছু কথা মানে অঙ্ক করতে হবে, সেগুলো পরে আসতেছি। প্রথমে আমরা F1টা আগে বের করি, তাই না? দেখো সলিউশনে আমি প্রত্যেকটা স্লাইডে উপরে অঙ্কটা লিখে রাখছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং অঙ্কটা বারবার মানে সলিউশনের সাথে মিলাতে সুবিধা হয়। ঠিক আছে, কোথাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই অঙ্কটা সাথে সাথে একবার দেখে নিবা। তাহলে সলিউশনে আমরা যেটা বললাম যে আর রিপ্রেজেন্টস দ্য রাফ কোড কালার, সরি রাফ কোড টেক্সচার হইতো। আচ্ছা তারপরে হচ্ছে রিপ্রেজেন্ট দ্য স্মুথ কোড টেক্সচার এন্ড ব্ল্যাক কোড কালার, হোয়াইট কোড কালার। ওকে, এখন দেখো হোমোজাইগাস রাফ ব্ল্যাক বলার সাথে কি হতে হবে, প্যারেন্টটা কেমন হবে? এই যে হোমোজাইগাস, এখানে কিন্তু কোনো হেটারোজাইগাস নিয়ে আসা যাবে না, বা স্মল বি ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল আর এগুলো একসাথে করে ফেলা যাবে না, তাই না? হোমোজাইগাস বলতে যে দুইটা এলিল মানে একটা জিনের দুইটা এলিল একই ফর্মে থাকবে সেটাই হচ্ছে হোমোজাইগাস। একটা জিনের দুইটা এলিল একই ফর্মে থাকবে, ক্যাপিটাল আর অথবা স্মল আর বা ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে হোমোজাইগাস। আর যখন তোমাকে বলে দিছে রাফ, রাফ মানে কি? এটা ডোমিনেন্ট প্যারেন্টটা, তাহলে ডোমিনেন্টের জন্য কি হবে? অবশ্যই আর হবে, ক্যাপিটাল আর হবে। ব্ল্যাকের জন্য অবশ্যই ক্যাপিটাল বি হবে। এরপরে হচ্ছে হোমোজাইগাস স্মুথ হোয়াইট। আচ্ছা এখন একটু জিনিস লক্ষ্য করো তো, এখানে যদি লেখা লেখা থাকতো তাহলে এখানে কি তোমার জিনোটাইপের কোনো প্রবলেম হতো এটা লিখতে তোমাদের, বা এটা লেখার জন্য তোমাদের আর কোনো চিন্তা করতে হতো যে স্মুথ হোয়াইটের জিনোটাইপটা কেমন লিখবো? নাও, কারণ স্মুথ হোয়াইট কি রিসেসিভ জিন, রিসেসিভ প্যারেন্ট। হ্যাঁ, রিসেসিভ ক্যারেক্টারে কখনোই কোনো অবস্থাতেই কি আসবে না, ডমিনেন্ট ক্যারেক্টার, হ্যাঁ হেটারোজাইগাস কন্ডিশন আসবে না। স্মুথ হোয়াইট মানেই যখনই বলবে যে হচ্ছে তোমার রিসেসিভ প্যারেন্ট তখনই সেটা কি। আচ্ছা তাহলে হচ্ছে গ্যামেট হচ্ছে এটাতে একটাই গ্যামেট পাওয়া যাবে কারণ এটা যেহেতু হেটারোজাইগাস কন্ডিশনে নাই, আর এন্ড বি। আর এটাতেও আর বি, তাহলে F1 কি আসলো? F1 অল রাফ ব্ল্যাক, হেটারোজাইগাস যদিও, কিন্তু ফিনোটাইপ কেমন আসবে? অল রাফ ব্ল্যাক। আচ্ছা F2 তে হচ্ছে তোমার F1 এর সাথে F1 এর ক্রস, মানে এটার সাথে এটারই ক্রস, জিনোটাইপ হচ্ছে এটা, আর হচ্ছে গ্যামেট। এখন গ্যামেট ফরমেশনটা কেমন বলো তো? গ্যামেট ফরমেশনের একটা সুন্দর ইয়ে আছে, সূত্র মতো আছে, হ্যাঁ 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n দিলে কত হয়? সবসময় হচ্ছে 2 টু দি এই টুটা কি, যে একটা জিনের দুইটা অল্টারনেটিভ ফর্ম যখন থাকে সেটাকে, সেই জন্য এটাকে বলা দেয়া হয় 2। আর এনটা হচ্ছে যতগুলো জিন নিয়ে কাজ করবে, n ইকুয়াল হচ্ছে জিন নাম্বার অফ জিন।
ইউনিকুয়াল নাম্বার অফ জিন। তাহলে যদি এখানে আমার অল্টারনেটিভ ফর্ম সবসময় কি থাকে, দুইটাই থাকে, আর জিনের সংখ্যা যদি এক হয় তাহলে গ্যামেট হবে কয়টা? দুইটা। আর হচ্ছে যদি দুই হয়? চারটা। চারটা। তাহলে আমরা এখন কি নিয়ে কাজ করতেছি? দুইটা জিন নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে আমাদের দুইটা জিন নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের কি হবে? গ্যামেট চারটা হবে। গ্যামেট হবে চারটা। তাহলে প্রত্যেকটাতে গ্যামেট চারটা হয়েছে। তোমার হচ্ছে এখানে হচ্ছে তোমরা একটু মনে হয় ভুল বললাম, সেটা হচ্ছে যে দুইটা মানে তোমার হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশনে যদি থাকে বা দুইটা জিনের অল্টারনেটিভ ফর্ম যদি আলাদা থাকে তখন হচ্ছে তোমার এটা হবে 2 টু দি পাওয়ার n। আর যদি এখানে হয়তো যে তোমার হোমোজাইগাস কন্ডিশন, তাহলে কিন্তু এটা কাজ করতো না। করতো? তখন আমার কিন্তু গ্যামেট চারটা আসতো না, তখন কি হতো? দুইটা গ্যামেটই আসতো। সেজন্য অবশ্যই মানে তোমার জিনের অল্টারনেটিভ ফর্ম যতটা থাকবে তার উপর ডিপেন্ড করবে। ম্যাম 2 টু দি পাওয়ার n টা বুঝলাম না ম্যাম। আরেকবার? 2 টু দি পাওয়ার n। আচ্ছা আচ্ছা, এখানে যদি হয় জিন নাম্বার আর এখানে যদি হয় অল্টারনেটিভ ফর্ম, এটা জিনের অল্টারনেটিভ ফর্ম। এখন হচ্ছে এলিল নাম্বার আর কি, মানে এই যে দুইটা আছে সেটা হচ্ছে এলিল। আচ্ছা যদি ধরো যে এখানে এলিলের তোমার হচ্ছে যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে যেটা প্রথমে করলাম, গ্যামেট একটা হওয়ার কারণ কি? দেখো এখানে অল্টারনেটিভ ফর্ম কি, এটার জন্য এক, এটার জন্য এক, তার মানে এইখানে আমার কি হচ্ছে তাইলে 1 টু দি পাওয়ার n, আই মিন 1 টু দি পাওয়ার 2। এখন একের উপর যত কিছুই থাকুক পাওয়ার, সেটা কি হয়? সবসময় একই হয়, একই হয়। তার মানে সেজন্য আমার প্রথম যে হোমোজাইগাস ডোমিনেন্ট প্যারেন্টটা ছিল সেখানে আমার কি আসছে? একটা মাত্র গ্যামেট আসছে। আর পরেরটাতে যখন ছিল যে আর প্রথম অঙ্কটাতে একটু টাইম নিয়ে করি, তাহলে তোমরা পরের অঙ্কগুলোতে অসুবিধা হবে না, ঠিক আছে? মনে করবা যে ম্যাডাম খালি একটা অঙ্কতে এত টাইম লাগাচ্ছে। আচ্ছা এখন দেখো প্রত্যেকটার জন্য অল্টারনেটিভ ফর্ম দুইটা আলাদা আলাদা, তাই না? এটাতেও দুইটা, এটাতেও দুইটা। তাহলে কি হলো? এখানে আমার অল্টারনেটিভ ফর্ম এলিলের অল্টারনেটিভ ফর্ম 2 বসাইলাম, আর জিনের নাম্বার হচ্ছে কত বসাবো? জিনের নাম্বারও আমার দুইটা, একটা দুইটা। তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 4। এবার বুঝতে পারছো? ম্যাম তাহলে তো 2 টু দি পাওয়ার n সূত্রটা হচ্ছে আপনাদের ওই যে হোমোজাইগাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। কেন 2 মানে অ্যাপ্লিকেবল হবে না বলতে, এইখানে তোমাকে এখন ধরে নিতে হবে যদি আমি 2 টু দি পাওয়ার n না দিয়ে এখানে দিতাম হচ্ছে যে a টু দি পাওয়ার n, তাহলে হইতো। সরাসরি 2 টু দি পাওয়ার n না দিয়ে, তাই না? যে এটা কি আর এনটা কি তখন তোমাকে জানতে হবে। যে এ হচ্ছে এল এর অল্টারনেটিভ ফর্ম, কতটা অল্টারনেটিভ ফর্ম আছে তার উপর ডিপেন্ড করবে এ বসবে, আর এন বসবে হচ্ছে ফর্ম। এইখানে যেহেতু একটাই, প্রত্যেকটা জিনের জন্য একটা করে অল্টারনেটিভ ফর্ম, তাহলে আমি কি লিখবো? এক। আর এখানে দিব হচ্ছে 2, 1 2। আর হচ্ছে এখানে যে এটার জন্য হচ্ছে 2, আর এখানে এটার জন্য হচ্ছে 2, এরকম। তো ম্যাম ওই যে হোমোজাইগাসের ক্ষেত্রে অলওয়েজ অনই হবে। অলওয়েজ ওয়ানই হয়। এখন তুমি যদি বলো যে ম্যাডাম এটা তাহলে হোমোজাইগাসের ক্ষেত্রে বসানোর কোনোই দরকার নাই, তাও কোনো সমস্যা নাই, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এই সূত্রটা মূলত হচ্ছে তোমার হেটারোজাইগাস কন্ডিশনের জন্য। প্রত্যেকটা এলিল যখন হেটারোজাইগাস কন্ডিশন, প্রত্যেকটা জিন যখন হেটারোজাইগাস কন্ডিশনে থাকবে, সেই জন্য মূলত এই সূত্রটা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? জিনগুলো যখন প্রত্যেকটাই হচ্ছে তোমার হেটারোজাইগাস কন্ডিশনে থাকে, তখন শুধুমাত্র 2 টু দি পাওয়ার n সূত্রটা কাজ করবে। ঠিক আছে, তোমরা ভালো বুঝতে পেরেছো, সেটা বুঝতে পারলাম। তাহলে গ্যামেট হলো চারটা। আর এই যে এইখানে দেখো সুন্দর তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করছে যে আর
বি এর সাথে একবার, আর বি এর স্মল বি এর সাথে একবার, তারপরে স্মল আর ক্যাপিটাল বি এর সাথে একবার এবং স্মল আর স্মল বি এর সাথে একবার। এই চারটা, এর বেশি তো আর কম্বিনেশন পাওয়া সম্ভব না, আছে? না ম্যাম। এটাই হচ্ছে সর্বোচ্চ কম্বিনেশন। কিন্তু এখান থেকে কোনো একটা কম্বিনেশন যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তোমার কি হবে না, যে তুমি বলতে পারবা না যে এটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হয়েছে। কিন্তু কারণ হচ্ছে কেন তুমি একটা বাদ দিলা, যে এই 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 কম্বিনেশনটা আসবে না, এটা তো বলার অধিকার আমাদের নাই। আমরা যেহেতু অলরেডি বলে দিছি যে জিনগুলো কি হয়, এলিল গুলো কি হয়, ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হয়, তার মানে প্রত্যেকটা পাওয়ার সম্ভাবনা আমার সমান। অঙ্কে হচ্ছে প্রথম দুটো অংশ আমরা করে ফেললাম, সেটা হচ্ছে যে প্রথম একটা অংশ করলাম হোয়াট উইল বি দ্য অ্যাপিয়ারেন্স অফ F1। F1 হচ্ছে তোমার ফিনোটাইপটা কেমন হয় সেটা জানতে চাই। F1 টা পেয়ে গেলাম। এখন অফ দা F2, F2 তে যখনই F2 যাবে, F2 মানে কি, F1 এর সাথে F1 এর ক্রস দিয়ে যেটা হয় সেটাই হচ্ছে F2। তাহলে F1 এর সাথে F1 এর ক্রস দিয়ে আমরা গ্যামেট পর্যন্ত পেয়েছি। তারপরে দেখি এখন চেকার বোর্ড ইউজ করতে হবে, যেহেতু হচ্ছে আমরা কি করতে পারবো না যে এখানে যে একটা দুইটা তিনটা চারটা, তোমার মেলের জন্য চারটা গ্যামেট ছিল, ফিমেলের জন্য চারটা গ্যামেট ছিল। এখন চারটা গ্যামেটের চার চারা মানে 4 এর সাথে 4 গুণ করলে কত হয়, 16 হয়। 16টা কম্বিনেশন আমরা এরকম করে দেখাতে পারবো না, পারবো? যেটা আমরা মনে হয় ব্রিডে করছিলাম 3:1 রেশিও দেখানো সম্ভব ছিল, কিন্তু এই 16টা কম্বিনেশন একসাথে দেখানো ওইভাবে সম্ভব না। সেজন্য আমরা কি করব, চেকার বোর্ড ব্যবহার করব। চেকার বোর্ড হচ্ছে একজন বিজ্ঞানী এই বিশেষ জিনিসটা আবিষ্কার করছে বা এইভাবে কম্বিনেশনটা তৈরি করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে, সেজন্য তার নাম অনুসারে এটা বলা হচ্ছে চেকার বোর্ড। বাই ইউজিং যে আর আর ক্যাপিটাল আর বি বি, এই কম্বিনেশন গুলো তোমরা শিখে গেছো অলরেডি, তাই না? করা মোহাম্মদ স্যার যখন করাইছিল থিওরিতে, মনে হয়। আপনি একটু বোঝাইবেন। হ্যাঁ, এটা বোঝানোর কিছুই নেই। এটা চেকার বোর্ডে হচ্ছে যে তোমার এই যদি তুমি এদিক দিয়ে যাও, ধরো এটার সাথে এটার একবার, এটার সাথে এটার সাথে এটার, তারপরে এটার সাথে এটার এবং এটার, প্রথমটার সাথে প্রথম লাইনে যেগুলো আছে দিয়ে প্রথম তোমার হচ্ছে উপরের কম্বাইন করো, তখন এগুলো পাওয়া যায়। যেমন ক্যাপিটাল আর ক্যাপিটাল বি, এরপরে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি, দেখো মিলাই নিও কিন্তু। তারপরে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি। ঠিক আছে, আগে জিনোটাইপ গুলো দেখি, তারপরে ফিনোটাইপটা দেখবো। তারপরে হচ্ছে তোমার ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি। ঠিক একই রকম ভাবে এইটা আবার এই চারটার সাথে কম্বাইন করবে, আর কম্বাইন করার পরে দ্বিতীয় লাইনে লিখতে হবে। আবার তৃতীয়টা প্রথম এই উপরে সবগুলোর সাথে কম্বাইন করে তৃতীয় লাইনে লিখতে হবে। আর চতুর্থটা ঠিক একই রকম ভাবে এই সবগুলোর সাথে কম্বাইন করে এখানে লিখতে হবে। দেখো তো কোনো কম্বিনেশনে ভুল আছে কিনা, যে ম্যাডাম এই কম্বিনেশনটা লিখতে ভুল করছেন আপনি। আছে কোথাও মনে হচ্ছে? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা এখন জিনোটাইপ থেকে ফিনোটাইপ গুলো দেখি, প্রত্যেকটা জিনোটাইপের এগেইনস্টে ফিনোটাইপ গুলো কেমন। এটা হচ্ছে তোমার দুইটাই ক্যাপিটাল আর আছে, তার মানে এটা কি হবে, রাফ। আর এটা হচ্ছে ক্যাপিটাল বি আছে, ব্ল্যাক। আমরা জানি যে হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার গুলো হেটারোজাইগাস বা হোমোজাইগাস কন্ডিশনে যেভাবে থাকুক না কেন, সেটা কি করে, ডমিনেন্ট ক্যারেক্টারটাকেই নির্দেশ করে, তাই না? তাহলে এটাও ডমিনেন্ট, এইটাও ডমিনেন্ট। এইখানে দেখো ক্যাপিটাল আর বাট আরেকটা আছে কি, স্মল বি রিসেসিভ কন্ডিশনে থাকলে তাই সেটা কি করবে, ব্ল্যাক কালার না দিয়ে হোয়াইট কালার দিবে। ঠিক আছে, এখানে কম্বিনেশনটা ফিনোটাইপটা কেমন আসছে, রাফ হোয়াইট। একই রকম ভাবে এটা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশনে থাকলেও এটা কি ডমিনেন্ট ক্যারেক্টারটা প্রকাশ পাবে, সেজন্য হচ্ছে রাফ, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে রাফ হোয়াইট।
এইখানে হচ্ছে যদিও এই ফিনোটাইপটা আলাদা, কিন্তু ফিনোটাইপ কি হলো একই রকম না, কারণ এটা হোমোজাইগাসে থাকুক আর হেটারোজাইগাসে থাকুক, এটা কি করবে, রাফ কোট কালারকেই ডিফাইন করবে, আর স্মল বি হোয়াইট কোট কালারকে ডিফাইন করবে, তাই না? তো এভাবে আর কি বাকিগুলো বুঝে নিবা। এখানে দেখো সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে স্মল আর স্মল বি, তাহলে সেটা কি হবে, স্মুথ হোয়াইট। এখন এইগুলো যদি সব জিনোটাইপ ফিনোটাইপ গুলো আমি লিখতে চাই, তাহলে কি আসে, একটা রাফ ব্ল্যাক, এরপরে আছে হচ্ছে তোমার রাফ হোয়াইট, এই যে ধরো একটা, এটা এক রকমের একটা, তারপরে হচ্ছে তোমার রাফ হোয়াইট হচ্ছে একরকম একটা, মানে ফিনোটাইপ গুলো আলাদা করতেছি আমি। তারপরে হচ্ছে তোমার আরেকটা আছে স্মুথ ব্ল্যাক, আরেকটা হচ্ছে স্মুথ হোয়াইট। এই চার ধরনই তো আছে, বাকিগুলো কিন্তু কারো না কারোর সাথে মিল আছে, যেমন রাফ ব্ল্যাক, রাফ ব্ল্যাক, রাফ ব্ল্যাক, রাফ ব্ল্যাক, রাফ ব্ল্যাক, এই যে রাফ ব্ল্যাক, রাফ ব্ল্যাক, তাহলে কি হলো, এগুলো হচ্ছে সব রাফ ব্ল্যাক, তার মানে একটা এক ধরনের একটা নিলাম। তারপরে হচ্ছে তোমার রাফ হোয়াইট, এই যে রাফ হোয়াইট, তারপরে হচ্ছে যে রাফ হোয়াইট। হ্যাঁ, তাহলে এগুলো যদি আমরা এখন হচ্ছে অনুপাত অনুযায়ী সাজাই, তাহলে কেমন দেখাবে যাবে, দেখো ফিনোটাইপিক রেশিও, রাফ ব্ল্যাক, রাফ হোয়াইট, স্মুথ ব্ল্যাক, স্মুথ হোয়াইট আসবে হচ্ছে 9:3:3:1 রেশিওতে। দেখো এই যে রাফ ব্ল্যাক 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এই যে 2 3 4 5 6 7 8 9, পাইছো নয়টা? জি ম্যাম। নয়টায়। এরপরে আছে হচ্ছে তোমার কি, রাফ হোয়াইট। রাফ হোয়াইট তাহলে কত, 1 2 3, এটা হলো 1 2 3টা, তাই না? রাফ হোয়াইট হচ্ছে 3টা। আবার স্মুথ ব্ল্যাক 1 2, এই যে 3টা, এই যে 1 2 3টা, আর স্মুথ হোয়াইট হচ্ছে একটা। তাহলে হচ্ছে আমার রেশিও আসলো, ফিনোটাইপিক রেশিও আসলো 9:3:3:1। এটা অঙ্কের কোন পর্যন্ত গেল, যে হচ্ছে F2 ফিনোটাইপিক অ্যাপিয়ারেন্সটা কেমন হবে। F1 পাইছি, F2 পাইলাম। এরপরে আসে of the offspring of a cross of the F1 এর with its rough black parents, যদি F1 এর সাথে রাফ ব্ল্যাক প্যারেন্টের ক্রস করা হয় তাহলে তাদের অ্যাপিয়ারেন্সটা কেমন আসবে। এবং আরেকটা বলা আছে উইথ দ্য স্মুথ হোয়াইট ওয়ান, যদি স্মুথ হোয়াইটের সাথে F1 এর ক্রস করা হয় তাহলে কেমন আসবে। আর প্যারেন্ট কিন্তু আগেই বলে দেওয়া আছে কি, হোমোজাইগাস, প্যারেন্ট গুলো কি ছিল, হোমোজাইগাস, সেজন্য এখানে মানে কনফিউজ করার কোনো দরকার নেই যে রাফ ব্ল্যাক প্যারেন্টটা শুধু প্যারেন্ট রাফ ব্ল্যাক লেখা আছে, কিন্তু রাফ ব্ল্যাকের জিনোটাইপ তাহলে কি লিখবো। স্মুথ হোয়াইটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা তো রিসেসিভ প্যারেন্ট, কিন্তু রাফ ব্ল্যাকের ক্ষেত্রে অবশ্যই যেহেতু প্যারেন্টের কথা বলা হচ্ছে, প্যারেন্ট গুলো কি ছিল, হোমোজাইগাস, সেজন্য আমরা এখানে রাফ ব্ল্যাকের জিনোটাইপটা ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল বি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে জিনোটাইপ হচ্ছে F1 এর জিনোটাইপ, রাফ ব্ল্যাকের জিনোটাইপ, গ্যামেট হচ্ছে F1 এর জন্য 4টা পাওয়া যাবে, রাফ ব্ল্যাকের জন্য একটা, আর অফস্প্রিং হচ্ছে তোমার এই তো। এখন বলো 1 নম্বর অঙ্কে আর কোনো প্রবলেম আছে কিনা। ওকে, পরের অংশটা দেখে নাও। ঠিক আছে তো না, পরের অংশটা বলছিল স্মুথ হোয়াইটের সাথে ক্রস করতে হবে, এই যে স্মুথ হোয়াইট ক্যাপিটাল স্মল বি, আর হচ্ছে তোমার গ্যামেট স্মুথ হোয়াইটের জন্য একটা, এগুলো ক্রস করলে এই ধরনের ইয়ে পাওয়া যাবে। সেটা হচ্ছে যে দেখো এইখানে একটা জিনিস খেয়াল করে নাও, সেটা হচ্ছে যে যখন F1 এর সাথে আমরা জানি কি স্মুথ হোয়াইট বা হচ্ছে রিসেসিভ প্যারেন্টের ক্রস করা হয়, সেটাকে কি বলে, টেস্ট ক্রস, তাই না। F1 এর সাথে স্মুথ হোয়াইটের ক্রস মানে রিসেসিভ প্যারেন্টের ক্রস করলে সেটা হচ্ছে কি, টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস দেখো ঠিক কিন্তু এই 1:1:1:1 রেশিওই দিয়ে দিছে, তাই না। আর এখানে দেখো F1 এর সাথে তোমার হচ্ছে জেমিনিন প্যারেন্টের ক্রস করাতে এখানে কোনো রেশিও আসে নাই, সবগুলোই কি দিছে,
অল রাফ ব্ল্যাক, কারণ এইখানকার যে ডমিনেন্ট ক্যারেক্টারটা এটা প্রত্যেকটার সাথে কম্বাইন হবে। এখন প্রত্যেকটার সাথে যখন এই ক্যাপিটাল আর বা ক্যাপিটাল বি আসবে, তখন তো কোনোভাবেই আর তোমার রিসেসিভ প্যারেন্ট ক্যারেক্টার আসার সম্ভাবনা নেই, ফিনোটাইপ আসার সম্ভাবনা নেই, তাই না? এই ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর অঙ্ক শেষ হলো। কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি শুধু দুইজনের ভয়েস শুনতে পাচ্ছি। নাম বলো তো কে কে, বাকিদের ভয়েস শুনতে পাচ্ছি না। কিরে, নাম বলতে পারো না? মনে রাখবো স্টুডেন্টদের। জারিন নাই, জারিন কথা বলতেছে না। জায়রাবু তো আচ্ছা ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, বুঝতে পারতেছো আমার কথা? মানে কোনো প্রবলেম না যে ম্যাম, ম্যাডাম আপনার ক্লাস হবে না এটা বা এরকম কিছু তোমরা বললে আমি আমি জানি আরিফ স্যার ভালো ক্লাস নেয়, সেজন্য আমি আরিফ স্যারকে বলছি যে স্যার আপনি আগে ক্লাস নেন, তাহলে ওরা অনেকটা বুঝবে, পরে আমি আমার কথা বলতে সুবিধা হবে আর কি। সেজন্য স্যারকে মনে হয় ব্রিড নিতে বলছি, আমি তাই ব্রিড নিয়েছি। তো এরপরেও যদি তোমাদের প্রবলেম থাকে যে না ম্যাডাম আপনার ক্লাস আমরা বুঝতে পারছি না, তাহলে বলো, তাহলে আমি স্যারকে আবার রেফার করে দিব। না ম্যাডাম, ভালো লাগতেছে আপনার ক্লাস, বুঝতে পারতেছি। না ম্যাম, ক্লাস ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রোগ্রেস হই, তারপরে আরো বোঝা যাবে। তাহলে রেজাল্ট গুলো এভাবে লেখা আছে, দেখো 1 নম্বর একটা ছিল যে F1 টা কি হবে, কি পাওয়া যাবে, F2 তে ক্লিয়ারেন্সটা কেমন হবে, 9331 পেয়েছি। তারপরে হচ্ছে তোমার F1 এর সাথে রাব ব্ল্যাক এ ক্রস করলে কি হবে, এবং F1 এর সাথে স্মুথ হোয়াইট এ ক্রস করলে কি হবে। এই রেজাল্ট গুলো সুন্দর করে এভাবেই লিখবা তোমরা পরীক্ষা দেবে। এখন প্রবলেম নাম্বার 2, ঠিক একই জিনিস নোট হিসেবে লেখা আছে, অঙ্কটা শুধু ভিন্ন। কি লেখা আছে, গিনিপিগ হচ্ছে রাফ কোট কালার, তারপরে হচ্ছে তোমার সরি রাফ কোট, স্মুথ কোট, হোয়াইট ব্ল্যাক কোট এবং হচ্ছে হোয়াইট কোট, এই তো এটুকু লেখা আছে। দেন অঙ্কটা হচ্ছে যে 2 রাফ ব্ল্যাক গিনিপিগস আর ব্রিড টুগেদার, দুইটা রাফ ব্ল্যাক গিনিপিগস একসাথে ক্রস করা হয়েছে। এখানে দেখো একটা জিনিস খেয়াল, প্যারেন্ট গুলো কেমন হবে, জিনোটাইপ সেটা জায়গাস নাকি হেটারোজাইগাস লেখা নাই। তাহলে আমাকে কি করতে হবে এখন, আপাতত ধরে নিলাম যে রাফ ব্ল্যাক, অবশ্যই একটা করে ক্যাপিটাল ডমিনেন্ট ক্যারেক্টার থাকবে, আর একটা কেমন থাকবে উই ডোন্ট নো। যাই হোক, এরপরে হচ্ছে যে এন্ড হ্যাভ টু অফস্প্রিং, দুইটা অফস্প্রিং, মানে অনেকগুলো অফস্প্রিং পাওয়া যাবে, তার মধ্যে দুইটা অফস্প্রিং এর কথা বলা আছে, যে ওয়ান অফ দেম ইজ রাফ হোয়াইট এন্ড দ্য আদার স্মুথ ব্ল্যাক। হোয়াট উইল বি দ্য জিনোটাইপ অফ দ্য প্যারেন্টস, দেখো ঠিকই ধরছিলাম আমরা যে তোমার রাফ ব্ল্যাক এর আমাদেরকে বের করতে হবে, তাই না? if the same parents were further breed together, পরেরটা বলছে যদি জিনোটাইপ তোমরা পেয়ে যাও, যে তাহলে সেই জিনোটাইপ গুলো ক্রস করলে আসলে কতগুলো অফস্প্রিং পাওয়া যাবে, কি অনুপাতে পাওয়া যাবে, কেমন পাওয়া যাবে, সেটা বের পরবর্তীতে দেখাতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে রাফ ব্ল্যাক এর কি করতে হবে, জিনোটাইপটা বের করতে হবে। রাফ ব্ল্যাক এর জিনোটাইপটা বের করতে হবে, এবং একটা ক্লু দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে যে দুইটা অফস্প্রিং এর ইয়ে দেওয়া আছে। আমরা সাধারণত যদি রাফ ব্ল্যাক তোমার হচ্ছে কি হইতো, রাফ ব্ল্যাক যদি হোমোজাইগাস হইতো, দুইটা প্যারেন্টের যদি হোমোজাইগাস হইতো, ধরে নাও আর কি, ইমাজিন জাস্ট রাফ ব্ল্যাক যদি হোমোজাইগাস হতো, দুইটা প্যারেন্টের যদি হোমোজাইগাস হতো, তাহলে আমরা অফস্প্রিংটা কেমন পাইতাম বলতো? সবগুলোই রাফ ব্ল্যাক। সবগুলো রাফ ব্ল্যাক, সবগুলো রাফ ব্ল্যাক। তার মানে প্রথমেই আমি ধরে নিতে পারি যে যেহেতু দুইটা অফস্প্রিং এর কথা বলা আছে, এবং সেটা হচ্ছে রাফ হোয়াইট আবার স্মুথ ব্ল্যাক, দুইটা মানে রিসেসিভ ক্যারেক্টার চলে আসছে, তার মানে আমার রাফ ব্ল্যাক কোনোভাবেই হোমোজাইগাস হওয়ার সম্ভাবনা নাই। এখন দুইটা প্যারেন্ট, তো একটা যদি হোমোজাইগাস হয় আর একটা যদি হোমোজাইগাস হেটারোজাইগাস হয়, এরকমও তো হতে পারে। তো সেটা এখন আমরা ডিফাইন করব। আমরা প্রথমে বুঝে নিলাম যে আমরা এটা কোনোভাবেই হোমোজাইগাস পাওয়ার সম্ভাবনা নেই, হেটারোজাইগাস পেতে পারি, অথবা একটা হোমোজাইগাস একটা হেটারোজাইগাস এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখি ডিফাইন করি কিভাবে করা যায়। তো এগুলো সুন্দর করে লিখবা, এবং যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনের যে প্রশ্ন মতে থাকে না, আমরা লিখি না
যে প্রশ্ন মতে অমুক 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 দেওয়া লেখা আছে, ঠিক সেই জিনিসটাই আমি লিখছি যে রাব ব্ল্যাক এবং হচ্ছে জিনোটাইপটা কেমন হবে, অবশ্যই ক্যাপিটাল আর ক্যাপিটাল বি থাকবে, কিন্তু আরেকটা কেমন হবে আমরা জানি না, সেটা আমি এভাবে লিখছি। দেন ওয়ান রাফ হোয়াইট, যখন হোয়াইট বলবে তখন এটা রিসেসিভ, দেন রিসেসিভ মানে স্মল বি, আর রাফের জন্য কি করছে একটা ক্যাপিটাল আর একটা জানি না, ঠিক আছে। দেন হচ্ছে ওয়ান স্মুথ ব্ল্যাক, তাহলে স্মুথ বললে অবশ্যই স্মলার আর একটা হচ্ছে ব্ল্যাকের জন্য ক্যাপিটাল বি আর একটা জানি না। জাস্ট এই জিনিসটা অঙ্কে দেওয়া আছে, যা প্রশ্নে দেওয়া আছে তাই আমি এখানে তোলার চেষ্টা করছি, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে, এটুকু বোঝা গেছে? জি ম্যাম। এটা ম্যাডাম কেন লিখছে? জি ম্যাম। এটা আমি কিছুই লিখিনি, শুধু প্রশ্নটাই তুলছি, আর প্রশ্নটাতে যা যা লেখা ছিল সেটাকেই জাস্ট আমি ডিফাইন করার চেষ্টা করছি যে এটা 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 এটা। এখন দেখো, তাহলে আমরা এটাকে এখন কি করব, যে কিছু লজিকের মাধ্যমে কথা বলবো, যে এইখানে যদি রাফ হোয়াইট হয়, তাহলে এখানে যদি স্মল বি আসে, তাহলে এই স্মল বি দুইটা কোথা থেকে আসবে? একটা এই প্যারেন্ট থেকে আসবে, একটা এই প্যারেন্ট থেকে আসবে। তাহলে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দুইটা প্যারেন্টে আমার কারোই স্মল বি নাই, আছে? যদি না থাকে তাহলে পরবর্তীগুলো কি হবে? তার মানে পরবর্তী দুইটাই আমাকে স্মল বি দিতে হবে, তাহলে আমি শুধুমাত্র এখানে দুইটা স্মল বি পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? এখানে যদি একটা ক্যাপিটাল বিও দেই আর যদি এখানে একটা স্মল বি দেই, তাও কিন্তু আসবে না, আসবে আসবে না, কারণ হচ্ছে যে এই একটা স্মল বি এখান থেকে আসবে, এই প্যারেন্ট থেকে আসবে, একটা স্মল বি এই প্যারেন্ট থেকে আসবে। তাহলে আমি কোড কালারের জন্য বলতে পারি কি হবে, আমার অবশ্যই দুইটা ব্ল্যাক প্যারেন্টে কি হবে, হেটারোজাইগাস, অবশ্যই হেটারোজাইগাস। ঠিক একই রকম ভাবে যদি রাফ কোড কালারের কথা বলি, সরি কোড টেক্সচারের কথা বলি, একটা স্মুথ কোড টেক্সচার কিন্তু একটা অফস্প্রিং পাওয়া গেছে, এবং সেখানে দুইটা স্মুথ তোমার হচ্ছে স্মল আর আছে। এই স্মল আর দুইটা অবশ্যই একটা এই প্যারেন্ট থেকে আসবে আর একটা এই প্যারেন্ট থেকে আসবে। তাহলে দুইটা দুই প্যারেন্ট থেকে আসতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, প্যারেন্ট দুইটাকে হেটারোজাইগাস করতে হবে। ঠিক এই কথাগুলো এখানে লেখা আছে, দেখো কনসিডারিং টেক্সচার অফ দ্য কোড, কোডের টেক্সচার যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে বোথ রাফ প্যারেন্টস প্রডিউস ওয়ান রাফ এন্ড ওয়ান স্মুথ অফস্প্রিং। তাহলে একটাই স্মুথ অফস্প্রিং তৈরি করছে, একটা রাফ, এবং স্মুথ is recessive character, so the genotype of smooth is smaller where the alleles have come from, অবশ্যই must be come from both the parents, প্রত্যেকটা প্যারেন্টস থেকে আসতে হবে, এবং সেজন্যই এগেইন রাফ ইজ ডমিনেন্ট ক্যারেক্টার, সো ইট হ্যাজ এ ডমিনেন্ট জিন আর, এবং ডমিনেন্ট জিন একটা আর থাকবেই, এটা আমরা জানি। তাহলে আরেকটা কি করতে হবে, সেজন্য স্মল আর দিতে হবে। therefore the genotype of both rough parent is heterozygous, I mean capital R small r। ঠিক একই রকম ভাবে এই এটাও লেখা আছে কনসিডারিং কালার অফ দা কোড, এটা তোমরা পড়ো Both black parent produce one black পড়ো পড়ো পড়ো। and one white offspring. White is recessive character. পড়ো, ছেলে মানুষ একজন পড়ো। কিরে দেখে দেখে পড়ো, না পড়লে ক্লাস বন্ধ করে দিই। Madam Porbo, হ্যাঁ পড়ো। both black parents produce one black and one white offspring. White is recessive character, so the genotype of white is small b, Yeah. where the alleles have come from both the parents. Again, the black is dominant character, so it has a dominant gene, capital B. Therefore, the genotype of the black parents is capital B, small b. স্মল বি, দ্যাট মিন হেটারোজাইগাস। আদারওয়াইজ আমরা একটা অফস্প্রিং ব্ল্যাক একটা স্মুথ হোয়াইট পাবো না। ঠিক, তাহলে আমরা কি করলাম, যে হচ্ছে আমাদের মানে রাব ব্ল্যাক এবং রাব ব্ল্যাকের জন্য দুটাই কি হবে, হেটারোজাইগাস কন্ডিশনে থাকবে, এটা আমরা পেয়ে গেলাম। আমরা জাস্ট লজিকের মাধ্যমে পেয়ে গেলাম এটাতে। আর লজিকটাকে ডিফাইন করলাম কিভাবে, এরা যে একটা ক্লু দিয়েছিল আমাদেরকে, হিন্টস দিয়েছিল, বা প্রশ্ন মতে লেখার মতো একটা অপশন দিয়েছিল, সেখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তোমাদের প্রশ্ন এই ধরনের ক্লু গুলো মানে মাথায় রাখতে হবে, যে প্যারেন্টের জিনোটাইপ যখন ডিফাইন করা থাকবে না, প্যারেন্টের জিনোটাইপ ডিফাইন করা না থাকলে ঠিক এরকমই কিছু ক্লু দেওয়া থাকবে।
আর এই ক্লুগুলো থেকে তোমাদেরকে কি করতে হবে, প্যারেন্টের জিনোটাইপটা ডিফাইন করতে হবে। ঠিক আছে, তাহলে হলো আমাদের এই কথাগুলো বলা শেষ। এগুলো কিন্তু পরীক্ষা লিখতে হবে, কোশ্চেনও খাতায়ও লিখতে হবে এবং হচ্ছে পরীক্ষাতেও লিখতে হবে। এগুলো আবার মনে করিও না যে এগুলো হয়তো বুঝলেই হবে, খালি লিখে দিলেই হবে। তাহলে হচ্ছে প্যারেন্টস কি, রাব ব্ল্যাক, জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি। গ্যামেটস হচ্ছে চারটা করে পাওয়া যাবে। তাহলে হচ্ছে F2 জেনারেশন কি হবে, এইটা, এই তো যেটা আমরা আগেও 1 নম্বর অঙ্কেও দেখেছিলাম। টাইপ অফ দ্য রাব ব্ল্যাক, প্যারেন্ট দুটো প্যারেন্টের, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি। আর ফেনোটাইপ দরকার ছিল অবশ্য। F2 ফেনোটাইপিক রেশিও হচ্ছে রাব ব্ল্যাক, রাফ হোয়াইট, স্মুথ হোয়াইট, 9331। দেখো লেখা আছে if the If further breed together, what offspring would you expect from them? ঠিক আছে, তাদের থেকে তোমরা কি ধরনের অফস্প্রিং আশা করো। এখানে যখন এই ধরনের বলবে তখন কিন্তু শুধু F1 একটা বলবে না, অবশ্যই F2 রেশিও পর্যন্ত যেতে হবে। এখানে কিন্তু ডিফাইন করা নাই যে F1 টা শুধু বললেই হবে বা F2 বললেই হবে, এরকম না। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো 3 নম্বর অঙ্ক। in summer 3 নম্বর অঙ্কটা অবশ্য আমি করাবো না, এটা হচ্ছে এক সেম অ্যাজ 1 নম্বর অঙ্ক। যে ইন সামার স্কয়ার শুধুমাত্র নোটটা আলাদা দেওয়া আছে, মানে একটা ওখানে একটা প্রাণী ছিল, এখানে উদ্ভিদ দেওয়া আছে। সামার স্কয়ার ইয়েলো ফ্রুট কালার ইজ কালার y is dominant over white fruit color small y and this fruit shape capital D is dominant over sphere shape small d. এখন বলছে কি যে হোমোজাইগাস ফর সামার স্কয়ার প্ল্যান্ট হোমোজাইগাস ফর হোয়াইট ফ্রুট কালার and this fruit shape is crossed with, মানে এই যে হোমোজাইগাস প্যারেন্ট দুটো কি হবে, হোমোজাইগাস হবে। এবং অ্যানাদার প্ল্যান্ট হোমোজাইগাস ফর, দুটার জন্যই হোমোজাইগাস বলা আছে, কিন্তু এইখানে একটু জিনিসটা চেঞ্জ করে দেওয়া আছে। দেখো খালি যে হচ্ছে হোমোজাইগাস ফর কার জন্য, মানে সামার স্কোয়াশের প্রথম যে প্যারেন্টটা সেটা হোমোজাইগাস ফর হোয়াইট fruit color and this fruit shape is crossed with another plant homozygous for yellow fruit color and sphere fruit shape. কোনটা এইখানে হচ্ছে এইটা তোমার হোমোজাইগাস, যদি হোয়াইটটা হোমোজাইগাস হয় তাহলে কি হবে, তার মানে এখানে রিসেসিভটা প্রথমে যে ফ্রুট কালারটা আসবে সেটা রিসেসিভ, তারপরে যাই হোক এটা তোমরা লিখবা, তোমাদের হচ্ছে এটা কি বাড়ির কাজ। দেখো অঙ্কটা দেখে নাও, পারবা কিনা আমাকে জিজ্ঞেস করো, মানে বলো। ম্যাম ট্রাই করবা, ঠিক আছে। জাস্ট আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। এটা সহজ, এটা শুধু যদি তোমরা প্যারেন্টটা ঠিক করে লিখতে পারো, বাকি অঙ্ক তো আর কিছুই নেই। F1 এর অ্যাপিয়ারেন্স পাবা, ফিনোটাইপিক F2 তে জেনারেশন কেমন আসবে সেটাও পেয়ে যাবে। আচ্ছা, না পারলে তো আমি পরের ক্লাসে আসি, তাই না? আচ্ছা, এবার দেখো 4 নম্বর অঙ্কটা দেখো। ইন সামার স্কয়ার ঠিক একই রকম নোট একলা লেখা আছে, সাথে অঙ্কটা কি লেখা আছে দেখো, এ ইয়েলো ডিস্ক স্কয়ার প্ল্যান্ট স্কয়ার ফ্রুট 1, মানে এই দুটো হচ্ছে এইটা একটা প্যারেন্ট আর এইটা হচ্ছে আর একটা প্যারেন্ট। দেখো এখন কোথাও হেটারোজাইগাস না হোমোজাইগাস সেটা কোথাও লেখা নাই, যে একটা ইয়েলো ডিস্ক স্কোয়াশ প্ল্যান্ট আর একটা হোয়াইট স্কোয়াশ প্ল্যান্টের সাথে ক্রস করা হয়েছে। এখন আমরা জানি ইয়েলো ডিস্কটা কি, ইয়েলো ডমিনেন্ট ক্যারেক্টার, এই যে ইয়েলো কালার ডমিনেন্ট আর ডিস্ক ফ্রুট শেপটা ডমিনেন্ট। আর হোয়াইট স্পেয়ারের তো কথাই নাই, কারণ স্পেয়ার শেপ রিসেসিভ আর হচ্ছে তোমার হোয়াইট ফ্রুট কালারও রিসেসিভ। সো এটা হচ্ছে তোমার এই প্যারেন্টার আমরা জানতেই পারবো, বাট এটা আমরা জানি না এটা হচ্ছে হোমোজাইগাস না হেটারোজাইগাস, এটা এখন আমাদেরকে জানতে হবে। দেখি কোনো ক্লু দেওয়া আছে কিনা। এন্ড গেভ দ্য অফস্প্রিং অফ হুইচ
এখানে একটা অনুপাত দেওয়া আছে দেখো যে 1/4 ইয়েলো স্ফিয়ার 1/4 ইয়েলো ডিস্ক 1/4 হোয়াইট ডিস্ক এন্ড 1/4 হোয়াইট স্ফিয়ার। তাহলে এই যে 1/4 মানে কি, চার যদি ভাগের এক চারটা অফিস স্প্রিং পাওয়া যায় সেখান থেকে 4 চারটার ভাগের এক মধ্যে- হ্যাঁ 4 ভাগের 1 ভাগ। তো 4 ভাগের 1 ভাগ 25%, এরকম হবে, 4 ভাগের 1 ভাগ এই একটা অনুপাত দেওয়া আছে। তাহলে হচ্ছে এই অনুপাত থেকে আমাকে এখন দেখতে হবে যে এটার জিনোটাইপ। তোমার জিনোটাইপটা কেমন হবে। হোয়াট আর দ্য জিনোটাইপ অফ দ্য প্যারেন্টস। জাস্ট খুবই ছোট্ট একটা অঙ্ক, শুধু এই অনুপাতটা থেকে আমরা যদি একটা ক্লু বের করে নিতে পারি তাহলে আমাদের অঙ্ক শেষ। এটাই তো পারবো। যে জিনোটাইপ প্যারেন্টের জিনোটাইপটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা তাহলে দেখি কিভাবে করা যায়। সলিউশনে হচ্ছে তোমার নোটে যা যা দেওয়া ছিল তাই লিখছি আর কি, যে রিপ্রেজেন্টস ইয়েলো ফ্লুইড কালার হোয়াইট শেপ এই আর কি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, এখন অঙ্কে যা লেখা ছিল সেই জিনিসটা আমি শুধু এই জায়গাটাতে লেখার চেষ্টা করছি এই পর্যন্ত, ঠিক আছে। দেখো ইয়েলো ডিস্ক হোয়াইট স্ফায়ার, হোয়াইট স্ফায়ার জন্য জিনোটাইপ ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ইয়েলো ডিস্কের জন্য আমার জিনোটাইপ হচ্ছে এটা আমি জানি ওয়াই হবে, একটা ক্যাপিটাল ডি হবে, একটা ক্যাপিটাল ওয়াই হবে, বাকি এইটা কি হবে আর এইটা কি হবে আমি জানি না, সেজন্য এটা আন্ডারলাইন করা আছে। এটা অবশ্য তুলে দিলে ভালো হতো, তাহলে তোমাদের একটু বুঝতে আরো বেশি সুবিধা হতো, তাই না? সমস্যা নাই। এরপরে আমাকে এই যে 1/4 ইয়েলো ডিস্ক ছিল, 1/4 ইয়েলো স্ফিয়ার, 1/4 হোয়াইট ডিস্ক, 1/4 হোয়াইট স্ফিয়ার, এটাই ছিল। তো অঙ্কে জাস্ট লেখা ছিল সেটাই আমি এখানে লিখছি, এটা কিন্তু আলাদা কিছুই না। ওকে, এখন যদি আমি প্রশ্নের মধ্যে বলি যে ফিনোটাইপিক রেশিও অফ দা অফস্প্রিং কি, ইয়েলো ডিস্কের এই চারটার অনুপাত কত? অনুপাত হচ্ছে 1/4 1/4 1/4 1/4। এখন এটা তো এখান থেকে 4 প্রত্যেকটা থেকে 4 দিয়ে ভাগ দিলে কি হবে, 4 দিয়ে গুণ দিলে কি হবে, তাহলে রেশিওটা আসবে 1:1:1:1। It's a hybrid dress cross. এই জায়গাটা বুঝতে পারছো? এটা It's a hybrid dress cross. কিছুই না, একটু অঙ্ক করছি, ছোট্ট একটু অঙ্ক করে নিতে আর কি, মানে গণিতের কিছু টার্ম খাটাই নিচ্ছি এই তো। তাহলে এই রেশিওটা দেখে কি মনে হচ্ছে বলো তো? Test cross. হ্যাঁ, এটা হচ্ছে একটা টেস্ট ক্রস রেশিও, আর টেস্ট ক্রস রেশিওটা কার? অবশ্যই ডাইহাইব্রিডের, কারণ যেহেতু চারটা আছে 1 আছে। তাহলে চারটা 1 যদি থাকে আর যদি এটা টেস্ট ক্রস হয়, তাহলে টেস্ট ক্রসে আমরা জানি একটা কি হবে, অবশ্যই একটা রিসেসিভ প্যারেন্ট থাকবে, এবং যেটা আমাদের আছে একটা রিসেসিভ প্যারেন্ট আছে, আর একটা কি হবে, হাইব্রিড, F1 হাইব্রিড একটা হবে, তাই না? where the genotype of dominant parent is genetically related, যেটাকে আমরা সাধারণত F1 হিসেবে জানি, যে F1 এর সাথে যদি রিসেসিভ প্যারেন্টের ক্রস করা হয় সেটা কি হয়, টেস্ট ক্রসের রেশিও দেয়, তাই না? তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল ডি স্মল ডি হচ্ছে ডমিনেন্ট প্যারেন্ট বা হচ্ছে যেটা F1 বা ইয়েলো ডিস্কের জিনোটাইপ, এন্ড দ্য রিসেসিভ দ্যাট মিন YYY DD। এটাই তো শেষ। তাহলে আমরা কি পেয়ে গেলাম, রেজাল্ট পেয়ে গেছি না অঙ্কে? জি ম্যাম। প্যারেন্টের জিনোটাইপটা পেয়ে গেছি, শেষ। রেজাল্ট হচ্ছে স্কোয়াশ প্ল্যান্ট জিনোটাইপ ইয়েলো ডিস্কের জন্য, হোয়াইট স্ফিয়ারের জন্য। ছোট অঙ্ক ছিল এটা, তাই না? কিছু তো বলো। জি ম্যাম। আচ্ছা পরের অঙ্ক যাবো? ম্যাডাম খালি দৌড়াচ্ছে নাকি? না ম্যাম, যান। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবা। আমরা অঙ্ক যে আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে এরকম না, আমরা চাইলে একদিন একটা অঙ্ক করেও শেষ করতে পারি, কিন্তু বিষয়গুলো সহজ, একটা বুঝলে সে বাকিটা বোঝার কোনো প্রবলেম হবে না, আর যে ক্লাসে মনোযোগ দিবে না সে কোনোদিনই বুঝতে পারবে না। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা খুবই সিম্পল, Yellow foot color Y is dominant over white foot কিছু color তোমাকে বের Y. করতে হবে না, শুধু This ক্রস shape. গুলো করতে হবে, আর এই ক্রস গুলো আমি জানি তোমরা ভালো পারো। এই যে এটা একটা ক্রস, এটা একটা ক্রস, এটা একটা ক্রস। আগে যে সামার স্কোয়াশের যে নোটটা দেওয়া ছিল সেই নোটটায়, আর এখানে শুধু লেখা আছে যে হোয়াট আর দ্য গ্যামেটস প্রোডিউসড বাই দ্য ফলোইং জিনোটাইপ। এই জিনোটাইপ গুলো থেকে কি কি গ্যামেট পাওয়া যাবে, তোমরা অবশ্যই গ্যামেট তৈরি করতে পারো। আর হোয়াট উড বি দ্য অ্যাপিয়ারেন্স অফ অফস্প্রিং ফ্রম ইচ অফ দ্য ক্রস, এটা কি করার দরকার আছে? না ম্যাম। এটা তোমরা পারবা, আমি জানি তোমরা খুবই সুইট স্টুডেন্ট এন্ড ব্রিলিয়ান্ট অলসো। ওকে, দেন নেক্সট ওয়ান, এটা হচ্ছে ইন সামার স্কোয়াশ, আবার সামার স্কোয়াশে আসলাম। এটা হচ্ছে ইয়েলো ফ্লুইড কালার ওয়াই ইজ ডমিনেন্ট ওভার হোয়াইট ফ্লুইড কালার, এইগুলো লেখাই আছে। এরপরে দেখো
যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে ইয়েলো ডিস্ক ফ্রুটেড সামার স্কয়ার প্ল্যান্ট ইজ ক্লোজড উইথ এ ইয়েলো স্ফিয়ার। এখানে দুইটা প্যারেন্ট দেওয়া আছে, এই যে একটা প্যারেন্ট, Yellow সরি একটা disc, প্যারেন্ট আর একটা প্যারেন্ট হচ্ছে এই দুইটা, yellow sphere, এবং ওয়ান one eight ইয়েলো স্ফিয়ার ওয়ান white এন্ড disc, প্রোডিউসড 1/8 হোয়াইট ডিস্ক 1/8। এখানে একটা অনুপাত দেওয়া আছে, white ঠিক আছে? sphere, যেখানে ধরো যে খুব মানে 8টা, যদি সর্বোচ্চ 8টা অফস্প্রিংও তৈরি করে, তার মধ্যে একটা এরকম হবে, একটা এরকম হবে, 3টা এরকম এবং 3টা ইয়েলো স্ফিয়ার, এটা লেখা আছে। এবং দেখো অঙ্কের কোথাও লেখা নাই যে এই ইয়েলো ডিস্ক ইয়েলো স্ফিয়ারটা প্যারেন্ট দুটো জিনোটাইপ কেমন হবে, হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস। এটার ক্ষেত্রে স্পেয়ারের ক্ষেত্রে আমরা একটু ধরে নিতে পারি, স্পেয়ার যেহেতু কি রিসেসিভ ওয়ান, তো এখানে ধরে নিতে পারি। কিন্তু ইয়েলো ডিস্ক এই ইয়েলো এদের তো আমরা বলতে পারি না যে কি হেটারোজাইগাস হবে নাকি হোমোজাইগাস হবে। আর এইটা ডিফাইন করার জন্য আমাদেরকে এখানে একটা ছোট্ট ক্লু দিয়ে দিছে যে এই অনুপাতে এই প্যারেন্ট দুটো যদি ক্রস করা হয় তাহলে এই অনুপাতে কি করে অফস্প্রিং তৈরি করে। তো এই অফস্প্রিং গুলো এই এই অনুপাতটা থেকে আমরা এখন বুঝতে বের করব যে আসলে কি হয়। হোয়াট আর দ্য জিনোটাইপ অফ দ্য প্ল্যান্টস, প্ল্যান্টের জিনোটাইপটা কেমন হবে সেটা। ঠিক আছে, আমরা অঙ্কে যাই তাহলে। প্রশ্ন বুঝতে কোনো সমস্যা? না ম্যাম। এভরিথিং ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে সলিউশনে দেখো এই নোটটা তো তোমরা জানোই। এরপরে যাই দেখি। প্যারেন্টসটা হচ্ছে ইয়েলো ডিস্ক ইয়েলো স্ফিয়ার, আর জিনোটাইপ হচ্ছে ওয়াই ডি। এটার ক্ষেত্রে আমরা পরে দুটো লেখার কোনো সুযোগ নাই। তারপরে হচ্ছে ইয়েলো স্ফিয়ার, ঠিক এভাবে লিখলাম। এখন অঙ্কে লেখা ছিল যে এত এত অনুপাতে কি করে তারা অফস্প্রিং তৈরি করে, যার 1/8 হচ্ছে হোয়াইট ডিস্ক, 1/8 হোয়াইট স্ফিয়ার, 3/8 ইয়েলো ডিস্ক, 3/8 ইয়েলো স্ফিয়ার। এই তো, তাই না? এটা অঙ্ক হচ্ছে যা লেখা ছিল তাই লেখা আছে, এখানে আর কিছুই বাকি লেখা নেই। তাহলে দেখি এখান থেকে আমরা এখন ক্লু বের করতে হবে। দেখো যদি এই যে ডিস্ক শেপ, হোয়াইট ডিস্ক হোয়াইট স্ফিয়ার, আচ্ছা ইয়েলো, এই যে হোয়াইট কালারের আসছে না, এখানে কিন্তু কোনো হোয়াইট কালার ছিল আমার no, ছিল না। কিন্তু এখানে হোয়াইট কালার এসে গেছে। তার মানে হোয়াইট কালারের জন্য আমাদেরকে অবশ্যই এখানে স্মল ওয়াই নিতে হবে। আর স্ফিয়ারের ক্ষেত্রে কি হবে, স্ফিয়ারের ক্ষেত্রে জানি না, সুতরাং একটু ভিন্নভাবে বের করে নিতে হবে। দেখি এই যে এখন যদি আমি শুধু ফ্রুট কালারটা চিন্তা করি, ইয়েলো আর হোয়াইটের মধ্যে যারা যারা ইয়েলো ছিল তাদের তাদের একসাথে লিখলাম। যেমন হচ্ছে তোমার এখানে ইয়েলো ছিল 3/8 ইয়েলো, আর এখানে ইয়েলো ছিল 3/8 ইয়েলো, এই যে 3/8 একসাথে লিখলাম। দেন হচ্ছে তোমার হোয়াইট ছিল, এখানে হোয়াইট 1/8 হোয়াইট, আর এখানে হচ্ছে 1/8 হোয়াইট, ঠিক আছে? তাহলে এটা যদি আমি অনুপাত লিখি, ইয়েলো আর হোয়াইটের অনুপাত কত হয় দেখো, 3:1। আর এই 3:1 রেশিওটা কিসের? মনোহাইব্রিড ক্রসিং। মনোহাইব্রিড F2 রেশিও। F2 ratio, যদি মনোহাইব্রিড F2 রেশিও 3:1 হয় তাহলে F2 এর জন্য প্যারেন্ট কে থাকে বলো তো? F2 এর জন্য প্যারেন্ট F1 থাকে। আর F1 মানে কি? হেটারোজাইগাস। তার মানে আমার এই প্যারেন্টটা কি হবে, এই প্যারেন্টটা অবশ্যই আমাকে কি করতে হবে, হেটারোজাইগাস কন্ডিশনে দিতে হবে। দ্যাট মিন্স এরা হচ্ছে F1, এই দুটো হচ্ছে F1 ফর ফ্রুট কালারের জন্য F1 ছিল। তাহলেই আমি শুধুমাত্র 3:1 রেশিওটা পাবো, তাই না? আচ্ছা, তাহলে এরপরে দেখি ডিস্ক এন্ড স্কয়ার শেপের জন্য কি অবস্থা। এরপরে লেখা আছে কনসিডারিং ফ্রুট শেপ। ফ্রুট শেপের জন্য ডিস্ক আছে, দেখো এই যে এখানে ডিস্ক আছে 1/8, আর একটা ডিস্ক আছে এই যে এখানে 3/8। তাহলে 3/8 এবং 1/8 একসাথে লিখলাম। প্লাস হচ্ছে তোমার স্কয়ার আছে, দেখো এখানে 3/8, আর হচ্ছে স্কয়ার আছে এই যে এখানে 1/8। তাহলে এই দুটো একসাথে লিখলাম, তাহলে কি হয় 4/8 4/8, দ্যাট মিন 1:1 রেশিও। আর এই 1:1 রেশিওটা কিসের জন্য? monohybrid F1, মনোহাইব্রিডের টেস্ট ক্রস রেশিও। টেস্ট ক্রস। oh this, মনোহাইব্রিডের জন্য টেস্ট ক্রস রেশিও। তাহলে মনোহাইব্রিডের টেস্ট ক্রস মানে কি? টেস্ট ক্রস মানে হচ্ছে একটা রিসেসিভ প্যারেন্ট একটা F1, দ্যাট মিন একটা হাইব্রিড একটা
হেটারোজাইগাস একটা রিসেসিভ, Recessive. ঠিক আছে? এই সেই কথাটাই এখানে লেখা আছে, দেখো যে একটা প্ল্যান্ট উইল বি জেনেটিক্যালি হেটারোজাইগাস, যে ডমিনেন্ট প্যারেন্টটা থাকবে সেটা হচ্ছে জেনেটিক্যালি হেটারোজাইগাস হবে, আর যেটা হচ্ছে রিসেসিভ সেটা তো রিসেসিভ। এর তাহলে হচ্ছে জিনোটাইপ অফ ইয়েলো ডিস্ক হচ্ছে YYDD, আর হচ্ছে জিনোটাইপ অফ ইয়েলো স্পেয়ার ক্যাপিটাল Y স্মল y DD। এখানে যদি দেখো যে ডিস্কের জন্য হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে তোমার হেটারোজাইগাস হবে, আর স্পেয়ারের জন্য রিসেসিভ, আর ডিস্কের জন্য কি হবে, এটাও F1 বা তোমার কি, Heterozygous. যদি আমরা টেস্ট ক্রসের ডেফিনিশন হিসেবে ধরি যে F1 এর সাথে রিসেসিভ প্যারেন্টের ক্রস হলে সেটা হচ্ছে কি হয়, টেস্ট ক্রস হয়। কয়টা বাজে বলো তো, কি অর্জন? 10টা 42 10টা 42 মানে কি আমাদের ক্লাস কি আমার 10টা 42 মিনিট পর্যন্ত কথা না 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 সাড়ে দশটা। ও আই এম সরি ম্যাম, এতক্ষণ 10 মিনিট পরে তো ক্লাস শুরু হয়েছে, ওয়েট করতেছিলাম না আমরা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আর এটার জন্য তোমরা ভালো ফিডব্যাক পাবা পরবর্তীতে, যারা ক্লাস করলো না তাদের থেকে তোমরা অবশ্যই মানে ভালো পজিশনে থাকবা, তাই না? তো এই চ্যাপ্টারটাতে তোমার হচ্ছে 4 নাম্বার স্টাডিতে 12টা অঙ্ক আছে, 12টা অঙ্কের মধ্যে আমরা অলরেডি 6টা অঙ্ক মোটামুটি দেখে ফেললাম, অঙ্ক দেখবো যেহেতু আমাদের আজকে সময় কম। তো ঠিক আছে ম্যাম, dear student, একটা কোশ্চেন ছিল। বলো বলো বলো। এটা এই এই সেমিস্টার না, অ্যাকচুয়ালি 2 এর বলতেছিলাম যে 2 এর আপনি যে এই টপিকটা পড়াইছেন ওটার পিডিএফ কি পাওয়া যাবে? লিখে দিছেন আই নো, বাট অ্যাকচুয়ালি না খাতা অনেকদিন রাখা ছিল তো, দ্যাটস ওয়াই খাতার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। Okay, no problem. I will try to provide it to you. Please contact with me before your exam. Okay? ম্যাম, সিআর কে দিয়ে দিলেই হয়ে যাবে। Okay, no problem. থ্যাংক ইউ ম্যাম। Okay. তো আমরা কি এখন ক্লাস শেষ করতে পারি? তোমাদের যদি আর কারো কোনো প্রবলেম? জি ম্যাম, করতে পারেন। ঠিক আছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আসলে মানে অ্যাটেন্টিভ স্টুডেন্ট না পেলে আসলে ক্লাস করাতেও যেরকম ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। আসলে তোমরা না বুঝলে সেটাই না আমি তোমাদেরকে বলবো বারবার, আর যদি কেউই কোনো কথা না বলো তাহলে আমি তো একরকম ভাবে বলে গেলেই হলো, তাই না? সেজন্য একটু অ্যাটেন্টিভ থাকো, একটু ক্লাসগুলো মানে বোঝার চেষ্টা করো, কারণ এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে আর নিতে পারবো না। অন্তত যারা ক্লাস করতেছো তারা যদি ভালো বোঝো, অন্যদের একটু হেল্প করতে পারলাম, এই আর কি। আর ক্লাস কি বলে তোমার অঙ্কের শীটটা আমি পরের ক্লাসের আগেই দিয়ে দিব। পরের ক্লাস কবে করবা? নেক্সট ক্লাস কালকে নিয়ে নেন ম্যাম। সিআর ভালো বলতে পারবো। কেন সামনে শনিবারে যদি নেই? কারণ অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলো রেগুলার শনিবারে নেন ম্যাডাম। স্যার যদি নিতে চায় তাহলেই হয়। তো আমারও তো একটা শিডিউল ক্লাস থাকবে, তাই না? যে ম্যাডাম এই সময় ক্লাস নেন, সো অন্য স্যাররা এই সময় ক্লাস নিতে পারবে না, তাই না? ভালো হবে না। হ্যাঁ সিআর ভালো বলতে পারবো। নেক্সট উইকে নিলে ভালো হবে। হ্যাঁ অবশ্যই নেক্সট উইকে নিব, কারণ তোমরা যে 6টা অঙ্ক করছো সেই 6টা অঙ্ক যদি তাহলে আমি মনে করি যে মানে এটা একটা ভালো দিক হবে। আর আমার প্রত্যেকদিন ক্লাস নিয়ে তোমাদের উপর বার্ডেন করার কোনো ইচ্ছা নেই। সো উই উইল মিট of course in the next week. Okay? Thank you everybody. Thank you very much. Thank you, ma'am. Congratulations. আসসালামু আলাইকুম ম্যাম। Walaikum assalam.